ভাইরাল ফিভার প্রচুর হচ্ছে, সর্দি কাশি জ্বর গলা ব্যথা টুকটাক এসব হচ্ছে আর কি। সবার কিন্তু অ্যান্টিবায়োটিক লাগছে না। প্রথমে বাড়ির টোটকা যেগুলো এমনি ধরুন গরম চা খাওয়া গার্গেল করা এসবগুলো তো হলো আর কি। তাছাড়া ধরুন প্যারাসিটামল অব্দি জ্বর ঠিক আছে। ধরুন 102-এর ওপরে জ্বরের একটু সতর্ক থাকতে হবে, আর 104-এর ওপর জ্বর তো ডেফিনেটলি এটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। জ্বর, জীবনে জ্বর হয়নি এমন মানুষের সংখ্যা বোধহয় নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জ্বর হলে আমরা কি করব। হ্যাঁ, অবশ্যই জ্বর হলে আমরা জানি যে প্যারাসিটামল খেতে হয়, জ্বর হলে আমাদের 3-4 দিন অপেক্ষা করতে হয়, এরকম ঘটনা আমাদের প্রত্যেকেরই জানা। কিন্তু অনেক সময় দেখা যায় যে জ্বর কিছুতেই কমছে না, আবার দেখা যায় যে জ্বরের সঙ্গে এমন কিছু লক্ষণ দেখা দিচ্ছে যে লক্ষণগুলো আপনার বেশ ভালো লাগছে না। তাহলে কি এবার আপনার ডাক্তারের কাছে যাওয়া না দরকার বা ডাক্তারের কাছে যাওয়া দরকার? অন্যদিকে দেখা যায় আর একটা বিষয় যে বিভিন্ন ধরনের জ্বরের মাধ্যমে বিভিন্ন অসুখকেও চেনা সম্ভব হয়। তাহলে সেই জ্বরগুলো কিরকম, যার মাধ্যমে বিভিন্ন ধরনের অসুখগুলোকে চেনা যায়? তার মানে এটা বুঝে নিতে হবে যে জ্বর মানেই কিন্তু শুধুমাত্র আমরা যেটা বুঝি ভাইরাল ফিভার নয়। তাহলে আজকে যেটা আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে জ্বর হলে আমরা কি করব, কতদিন বাড়িতে অপেক্ষা করব, কখন চিকিৎসকের পরামর্শ নেব। এগুলো যেমন একদিকে গুরুত্বপূর্ণ, অন্যদিকে পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন ধরনের জ্বর কি লক্ষণে প্রেজেন্ট করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অসুখটা হয়তো আমার হলেও হতে পারে এবং দ্রুত চিকিৎসকের কাছে দেরি না করে পৌঁছে যেতে পারি। এ বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ইনফেকশিয়াস ডিজিজের ডক্টর শান চক্রবর্তী। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। জ্বরের অনেক রকম কারণ হয়। এবার জ্বরটা ধরুন একদিনের জ্বর দুদিনের জ্বর, তো আমরা একটু ওয়েট করতে পারি। আজকাল যেটা ট্রেন্ড হয়েছে যে জ্বর হলেই সবাই সবার আগে ওষুধের দোকানে যায়, এবং জ্বরের ওষুধ তো ঠিক আছে প্যারাসিটামল সেটা নয় দিল, একটু ওআরএস দিল, জল বেশি খেতে বললো, সব ঠিক আছে। অ্যান্টিবায়োটিকটা চট করে নেবেন না। মানে প্রত্যেকটা জ্বরেরই যে ওষুধ অ্যান্টিবায়োটিক তা কিন্তু নয়। কারণ এই সময় যেটা চলছে ধরুন ভাইরাল ফিভার প্রচুর হচ্ছে, সর্দি কাশি জ্বর গলা ব্যথা টুকটাক এসব হচ্ছে আর কি। সবার কিন্তু অ্যান্টিবায়োটিক লাগছে না, ঠিক আছে। তো অ্যান্টিবায়োটিক যে লাগবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। প্রথমে বাড়ির টোটকা যেগুলো এমনি ধরুন গরম চা খাওয়া গার্গেল করা এসবগুলো তো হলো আর কি। তাছাড়া ধরুন প্যারাসিটামল অব্দি জ্বর ঠিক আছে। 2-3 দিন আপনি ওয়েট করুন, একটু দেখুন না কি আছে, একটু শরীর ইমিউনিটিও বাড়বে। স্যার, কত ডিগ্রি জ্বর আমাদের জন্য বিপজ্জনক, যখন আমাদের আরেকটু বেশি সতর্ক থাকতে হবে? ধরুন 102-এর ওপরে জ্বরের একটু সতর্ক থাকতে হবে, আর 104-এর ওপর জ্বর তো ডেফিনেটলি এটা বিপজ্জনক হয়ে যাচ্ছে আর কি। 100, 101 মোটামুটি ঠিক আছে, 102-এর ওপর উঠছে মানে একটু সতর্ক হয়ে যেতে হবে। স্যার, এই যে জ্বর মারাত্মক উঠে যাচ্ছে, আপনি বললেন যে সতর্ক থাকতে হবে, স্যার আমাদের কি কি বিপদ হতে পারে? জ্বরটা যদি বাড়তে থাকে তাহলে কি হয়, ব্রেনের ওপর একটা এফেক্ট পড়ে, প্লাস বডির অর্গানগুলো কাজ করতে পারে না। প্লাস বডির অর্গানটা আমাদের হচ্ছে ওই 98 ডিগ্রির আশেপাশে যে টেম্পারেচারটা মেনটেন করে শরীর, সেটাতে সবকটা অর্গান ভালো কাজ করে। জ্বর যত বাড়বে তত হচ্ছে ব্রেনের ওপর এফেক্ট পড়ে, মাসেলসের ওপর এফেক্ট করে, এগুলো অসুবিধাগুলো হয়। যদি জ্বর 105-6 উঠে যায়, খুব রেয়ারলি হয়, অত জীবনে কেউ একবারই হয়তো ফেস করবে ওটা, তখন কিন্তু শরীরের মধ্যে অনেক রকম চেঞ্জেস হয় আর কি। সেটা শর্ট টাইমের জন্যই। সবাই যখন দেখতে পায় এত জ্বর, ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যায়, বা নিজেরাই জল পট্টি দিচ্ছে, স্নান করে দিচ্ছে বাড়িতে, সেইগুলো তো অবশ্যই করতে হবে যদি এরকম কিছু হয়। একেবারে। স্যার, জ্বর হলে আমরা জানি যে আমাদের প্যারাসিটামল নিতে হয়, কিন্তু এই যে প্যারাসিটামলের ডোজটা সেটা কত ঘন্টা অন্তর অন্তর নেব? কারণ অনেক সময় আমরা এরকমও পরিস্থিতির সম্মুখীন হই, বাড়ির বয়স্ক হতে পারে বা বাচ্চা হতে পারে, ধরুন প্যারাসিটামল নিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে জ্বরটা কিন্তু তার সেইভাবে কমছে না, তখন ভীষণ ভয় পেয়ে যায় প্রত্যেক, কি করবে? নর্মালি প্যারাসিটামলের দুটো ডোজের মধ্যে গ্যাপটা 6 ঘন্টা মতন রাখা উচিত, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, জ্বরটা আরো আগে এসে গেল, কি করা যাবে, ডেঙ্গি হয়েছে ম্যালেরিয়া হয়েছে, জ্বর খুব তাড়াতাড়ি আসছে, 4 ঘন্টা হচ্ছে মিনিমাম, 4 ঘন্টা গ্যাপ দিতেই হবে, ঠিক আছে। 4 ঘন্টার কমে কোনোভাবে প্যারাসিটামল রিপিট করা যাবে না, প্রেফারেবলি 6 ঘন্টা। আর প্যারাসিটামলের একটা মানে টক্সিক ডোজ একটা হয়, যে এই টক্সিক ডোজ যদি রিচ করে যায় প্যারাসিটামল, তাহলে কিন্তু লিভারটা পুরো একদম খারাপ করে দেবে। ওই ডোজ অবধি যাওয়ার কোনো ব্যাপারই নেই। আমি অ্যাডাল্টদের কথা বলি, বড়দের কথা, মোটামুটি 3 থেকে 4 গ্রাম হচ্ছে ম্যাক্সিমাম ডোজ, তার বেশি দেওয়া যাবে না।
তো যদি ট্যাবলেট ধরি, আমি ট্যাবলেট যদি 650 হয়, হ্যাঁ 650 ট্যাবলেট আপনি 3 গ্রাম অব্দি অনেকটাই ডোজ থাকছে। 1 গ্রাম যদি কেউ নেয়, 1 গ্রাম যদি নিলে তাহলে কিন্তু 3 থেকে 4টে ট্যাবলেট সারাদিনে, মানে সেই 6 ঘন্টার গ্যাপ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো মানে সারা দিনে হচ্ছে 3 থেকে 4 গ্রাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম বাড়িতে জন্য আপনি 3 গ্রামই ধরুন। আর 650 ট্যাবলেট 3 গ্রাম অনেকগুলো ট্যাবলেট আপনার হয়ে যাচ্ছে আর কি। স্যার আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্যারাসিটামল নিচ্ছে সময় অন্তর, কিন্তু জ্বরটা হয়তো কিছুতেই কমছে না, দেখা যাচ্ছে যে 102 বা তার চেয়েও বেড়ে যাচ্ছে কিন্তু নামছে না জ্বরটা, তখন সবাই খুব চিন্তায় যে চলে যায়। তো এই সিচুয়েশনটা ম্যানেজ করবো কি? তখন বাড়িতে তো জল পট্টি ছাড়া দেওয়ার খুব একটা উপায় নেই, বাট আপনাকে ইমিডিয়েট হচ্ছে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে ওই মোমেন্টে। সেটা ধরুন রাত্রেবেলা যদি হয়, যদি বাড়িতে আপনি ম্যানেজ করতে পারছেন না, তাহলে ইমার্জেন্সি বাড়ির আশেপাশে যে কোনো নার্সিংহোম, হাসপাতালে ইমার্জেন্সিতে যাওয়া, ওখানে ওদের ইঞ্জেকশনের ব্যবস্থা থাকে, প্যারাসিটামল ইঞ্জেকশন, সেটা দিয়ে জ্বরটা তাড়াতাড়ি নামে। এবার এই যে 102, 3, 4 জ্বর যেটা নামছে না, এটা ডেফিনেটলি আপনাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে এটা কি। সেটা ধরুন টাইফয়েড হতে পারে, সেটা ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গি হতে পারে। সেটা ব্লাড টেস্ট করে দেখে তারপরে তার ফার্দার যা ট্রিটমেন্ট, ওষুধপত্র সেগুলো দিতে হয় আর কি। স্যার জ্বর যখন না নামেন, অনেক সময় চিকিৎসকরা বলে জ্বর না নামলে যে তাদের পুরো স্নান করিয়ে দেওয়া, তাদের জলপট্টি দেওয়া বা স্পঞ্জ করিয়ে দেওয়া, এটা এটা করার কি কোনো উল্টো এফেক্ট আছে? মানে এটা করলে আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কি? না, এটা মানে অনেকে যেটা করে কি বরফ জলে স্নান করে, হুম সেটা দরকার নেই। হুম। বডি যখন নিজে থেকে হিটটা বার করতে পারছে না, তাহলে কি হয়, আমরা বাইরে থেকে জল দিয়ে ওই জলটা ইভাপোরেট করে যায় আর বডি হিটটা নিয়ে নেয় আর কি। সেখানে অনেকে কি বরফ জল দেয়, তো বরফ জল দরকার নেই, মোটামুটি ট্যাপ ওয়াটার যেটা পড়ছে সেটা নিলেই হবে আর কি। সব জ্বর মানে কি ভাইরাল ফিভার? না, জ্বর মানে কিন্তু অনেক কিছু হতে পারে। কি কি হতে জ্বর মানে ধরুন জ্বরটা বেসিক্যালি কি শরীরের একটা রেসপন্স। সেটা হচ্ছে কোনো জীবাণু শরীরের মধ্যে ঢুকছে, তার প্রতি রেসপন্স, যে জ্বরটা ওকে বাড়তে দেবে না, শরীরটা এটা চাইছে আর কি। আর আরেকটা হচ্ছে যদি শরীরের মধ্যে কোনো অটোইমিউন ডিজিজ থাকে, মানে শরীরের মধ্যে একটা রোগ আছে যেটা শরীরের ক্ষতি করছে, তখন হয় এরকম টাইপের জ্বর হয়। সেটা কিন্তু কোনো ইনফেকশন নয়। ঠিক আছে, মানে জ্বর মানেই যে ইনফেকশন তা কিন্তু না, জ্বর মানে একটা অটোইমিউন ডিজিজও হতে পারে। অনেক দিনের লম্বা টাইমে একটা ঘুষঘুষে জ্বর চলছে, অত অন্য কোনো উপসর্গ কিছু হয়তো নেই, বা থাকলেও থাকতে পারে যে জয়েন্ট পেন আছে, জয়েন্টে ব্যথা ব্যথা আছে আর জ্বর হচ্ছে, সেটা লং টার্ম চললে একটা অটোইমিউন ডিজিজ, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা রোগ হয়, এসিএলই বলে, এই টাইপেরও কিন্তু হতে পারে। সেটা একটা অ্যাবসলিউটলি আলাদা ট্রিটমেন্ট হয়। আর যদি শুধু ইনফেকশন আমি ধরি, তখন জ্বরের সঙ্গে আর কি উপসর্গ আছে সেইগুলো একটু খেয়াল করতে হবে। অনেকের কি হয়, সর্দি কাশি হয়, সর্দি, নাক দিয়ে জল পড়ছে, একটু গলা খুসখুস করছে, এইগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স বেশি। নাক দিয়ে জলটা কিন্তু ভাইরালই হয়, ব্যাকটেরিয়া ইনফেকশন চট করে হয় না। বেসিক কিছু ওষুধ দিয়ে ওটাকে ঠিক করে দেওয়া যায়, কোনো রকম অ্যান্টিবায়োটিক লাগে না। এখন যদি কারোর খুব গলায় ব্যথা, সে ঢোক গিলতে পারছে না, বা কাশির সঙ্গে কফ উঠছে, তখন কিন্তু এটা ব্যাকটেরিয়াল হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি। তখন অ্যান্টিবায়োটিক একটা দিতে হবে। সেটা অবভিয়াসলি দোকানে গিয়ে নয়, কোনো ডক্টরের কাছে গিয়ে সে অ্যান্টিবায়োটিকটা খাওয়াটা বেটার। বিকজ কি, একটা ডোজ থাকে, তার তার একটা পার্টিকুলার ডিউরেশন থাকে যে এতদিন খেতে হবে। এবার কি, অনেক সময় ডোজ আর ডিউরেশন ভুল করলে কি হবে, ওই অ্যান্টিবায়োটিকটা পরে আর কাজ করবে না। ওই জন্যই এটা ওইভাবে দেখতে হয়। আর জ্বর তো ধরুন অন্য অনেক কারণে হতে পারে, কারো হয়তো পেট খারাপ আছে, সেটার জন্য একটা জ্বর আসছে। এবার টাইফয়েড যখন হয় তখন শুধু জ্বর হয়, আর কিচ্ছু নেই। এবার সেই জ্বরটা ধরুন 4 দিন, 5 দিন, 6 দিন পেরিয়ে যাচ্ছে, 102, 3 করে জ্বর আসছে, তখন সেটাকে দেখে তার চিকিৎসা দিতে হবে। তাছাড়া ধরুন যদি এই জ্বরটাই ধরুন 1-2 মাস ধরে আছে, বোঝা যাচ্ছে না কি, একটা ঘুষঘুষে জ্বর, সন্ধ্যাবেলা জ্বর আসছে, গা হাত পা ব্যথা করছে, একটা 100 মতন জ্বর আসছে, কিন্তু সেটা ওষুধপত্র খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ ঠিক, আবার পরের দিন জ্বরটা এসে গেল, সেটা একটা টিবিও হতে পারে। তো এইগুলো অনেকভাবে ভাবতে হয় জ্বরের কারণ আর কি। স্যার আপনি একটু আগে ডেঙ্গুর কথা বলছিলেন, ডেঙ্গু আর ম্যালেরিয়ার ক্ষেত্রে জ্বর কিভাবে প্রেজেন্ট করে? নর্মালি এটা প্রচন্ড হাই গ্রেড ফিভার দিয়ে স্টার্ট হবে, ঠান্ডা লাগবে, কাঁপুনি দেবে, আর একদম জ্বর স্ট্রেট 102-3 টেনে দেবে। ডেঙ্গুতেও কাঁপুনি লাগে? একদম, ডেঙ্গুতে একটা আপনার থরথর করে হয়তো নাও কাঁপতে পারে, কিন্তু একটা ঠান্ডা দিয়ে জ্বরটা মোটামুটি শুরু হয় আর কি। আর কাঁপুনি হতেও পারে। ম্যালেরিয়ার কাঁপুনি তো সবাই জানে আর কি, একদম থরথর করে কাঁপে আর কি। ডেঙ্গিতে অতটা নয়, কিন্তু একটা ঠান্ডা লাগা, কাঁপুনি দিয়ে জ্বরটা আসবে, এবং একদম স্ট্রেট 102-3 টেনে দেবে আর কি। ওষুধপত্র খেলেন, তারপর জলপট্টি করলেন, একটু কমলো, আবার জ্বরটা আসবে। সেটা ধরুন প্রথম দিন হয়তো টেস্ট কেউ না করলেও 2-3 দিনের মধ্যে বুঝতে পারছে প্রচন্ড গা হাত পায়ে ব্যথা। ডেঙ্গিতে জয়েন্ট পেন হয়, ম্যালেরিয়া চট করে জয়েন্ট পেন হয় না, গা হাত পায়ে এমনি ব্যথা হয়। ডেঙ্গিতে জয়েন্ট পেন হয়, প্রচন্ড একটা জয়েন্টে ব্যথা হবে, তখন টেস্ট করতে হবে।
স্যার আপনি টিভির একটা উপসর্গ বললেন যে সেটা জ্বর হতে পারে, ক্যান্সারের কোনো উপসর্গ হতে পারে জ্বর? ক্যান্সারের উপসর্গ হতে পারে, কিন্তু জ্বর মানে ক্যান্সার সেটা নয়, সবাই সেটাই ভয় পেয়ে যায় আর কি। কোনো ক্যান্সার, ধরুন ব্লাড ক্যান্সার আছে, তো ব্লাড ক্যান্সার থাকলে কি হয়, শরীরের মধ্যে সেলগুলো ইমিউনিটি কম থাকে, ফাইট করতে পারছে না, সেটার জন্য একটা জ্বর হতে পারে। আর ইমিউনিটি কম থাকার জন্য কোনো একটা ইনফেকশন অ্যাড অন হয়ে সেটা জ্বর হতে পারে আর কি। কিন্তু ক্যান্সারের কারণে জ্বর কিন্তু সেভাবে আমরা চট করে ধরি না, আনলেস সব ইনফেকশন আউট হয়ে গেছে, কোথাও কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন অনেক সময় দেখা যায় যে রেয়ারলি ক্যান্সারের জন্য জ্বরটা আসছিল আর কি। সেটা সেটা নর্মালি হয় না চট করে। স্যার আপনি একটু আগে যেটা বলছিলেন যে এই যে আমরা অ্যান্টিবায়োটিক যে ব্যবহার করে থাকি বা বিভিন্ন ওভার দ্য কাউন্টার আমরা কিনে নিই, স্যার ভাইরাল জ্বর আর ব্যাকটেরিয়াল জ্বর এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? ভাইরাল জ্বর যেটা বললাম, যে নর্মালি একটা জ্বর যেটা ধরুন নাক দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়া মানে খুব হাই চান্স এটা ভাইরাল। গলায় একটা হালকা সোরথ্রোট আছে, ব্যথা নেই, হালকা সোরথ্রোট হয়ে আছে এবং নাক দিয়ে জল পড়া, এরকম টাইপের একটা জ্বর রয়েছে, সেটা হচ্ছে ধরুন খুব হাই চান্স একটা আপার রেসপিরেটরি একটা ভাইরাস আর কি। ডেঙ্গি, এটা পিওরলি ভাইরাল জ্বর। সেখানে জ্বর হচ্ছে, গা পায়ে ব্যথা হচ্ছে, একটা গায়ে র্যাশ হচ্ছে, র্যাশটা বলতে ভুলে গেছিলাম। তো যদি গায়ে র্যাশ থাকে, জয়েন্ট পেন হয়, জ্বর হয়, খুব হাই চান্স এটা ভাইরাল। এই ভাইরাল র্যাশটা খুব কমনলি পাওয়া যায়। এই যে চিকুনগুনিয়া যদি হয়, চিকুনগুনিয়াতে কি হয়, আগে জয়েন্ট পেন শুরু হয়, তারপরে জ্বর আসে। হঠাৎ করে দেখবেন যে জয়েন্টে প্রচন্ড ব্যথা, কারণ বোঝা যাচ্ছে না, হঠাৎ কি হলো, একদিন পর থেকে জ্বর আসছে, সেটা চিকুনগুনিয়া। সেখানে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, পিওরলি সিমটোম্যাটিক দিয়ে ব্যাপারটা বেরিয়ে যাবে আর কি। তারপর ধরুন বাচ্চাদের অনেক সময়, বাচ্চাদেরই বেশিরভাগ ভাইরাল ইনফেকশন হয় আর কি। তারপর বাচ্চাদের ডায়রিয়া হয়, ডায়রিয়াটা অনেক সময় রোটা ভাইরাস ডায়রিয়া হয়, সেটাও ভাইরাল, সিম্পল ওষুধপত্র দিয়ে কেটে যায়, কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। তো মোটামুটি এই কারণগুলো দিয়ে মোস্টলি বোঝা যায় যে একটা ভাইরাল ইনফেকশন হয়েছে আর কি। আচ্ছা, আর আরেকটা যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়ার জ্বর, কোনগুলো ব্যাকটেরিয়ার জ্বর? ওই যদি গলায় খুব ব্যথা হয়, গলায় ঢোক গিলতে পারছে না, কাশি হচ্ছে, কফ উঠছে, থকথকে কফ উঠছে, এইটা। টাইফয়েড যদি হয়, টাইফয়েডে মোস্টলি শুধু জ্বর হয়, গা পায়ে ব্যথা হয়, আর কখনো ডায়রিয়া হতে পারে। এবার অ্যাডাল্ট ডায়রিয়া যেটা হয়, সেটা অনেক সময় ব্যাকটেরিয়াল কারণেই হয়, তখন অ্যান্টিবায়োটিক লাগে আর কি। তারপর ধরুন গায়ে বডির মধ্যে কোথাও পুঁজ জমে আছে, ধরুন কোথাও কেটে গেছে, পুঁজ হয়ে গেছে, সেখান থেকে জ্বর আসছে, এটা ব্যাকটেরিয়াল হবে। ব্রেনে ইনফেকশন হয় অনেক সময়, ব্রেনে অবশ্য ব্যাকটেরিয়া, টিবি, ভাইরাস সবই হতে পারে। তো সেইটা ব্রেন ইনফেকশন মানে কি, সে মানুষ হচ্ছে অলরেডি হচ্ছে নিজের সেন্সটা হারাচ্ছে, ভালো কথা বলতে পারছে না, শুয়ে আছে, সবসময় ঘুমোচ্ছে, তখন তো ডক্টরের কাছে যেতেই হবে। তখন তো আমাদের ওই সিএসএফ শিরদাঁড়া থেকে রস বার করে টেস্ট করতে হয়। তো সেইটা দেখে ব্যাকটেরিয়া, ভাইরাস না ফাঙ্গাস না টিবি, সেটা ওইখান থেকে টেস্ট করে বোঝা যাবে আর কি। একদম। আচ্ছা টাইফয়েডের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে প্রচন্ড জ্বর কিন্তু জ্বরের সাথে আর অন্য কোনো উপসর্গ নেই, মানে টাইফয়েডের জ্বরটা কি ধরনের জ্বর? টাইফয়েড জ্বরটা আপনার এই ব্যাকটেরিয়ার জ্বর বেসিক্যালি, এবং ওটা ধরুন যারা বেশি অনেকদিন ধরে বাইরের খাবার খাচ্ছেন আর কি, বাড়ির বাইরের খাবার, অত স্ট্রিট ফুড খাচ্ছেন, তাদের হওয়ার চান্স বেশি থাকে। তাদের নানা কারণে খেতে হয়, হয়তো অফিসের কাজে বা কোথাও গেছেন আর কি, সেখানে সেগুলো করতে হয়। জ্বরটা খুব মানে স্ট্রং জ্বর আসবে, জ্বর মানে কমছে না আর কি, সেরকম হবে। কখনো কখনো লুজ মোশন হয় ওটার সাথে, তো সেইটা মোস্টলি হয়, কিন্তু বেশিরভাগ সময় বলে যে আমার জ্বর ছাড়া আর কিছু নেই, এবং এই জ্বরটা অনেকদিন চলছে। নর্মালি এই পেশেন্ট আমাদের কাছে 5-6 দিনের পরেই আসে, 5-6 দিন পরে আমার জ্বর কমছে না, বুঝতে পারছি না, তখন আসছে আর কি। একদম। স্যার আরেকটা অসুখের আমরা প্রায় নাম শুনে থাকি, সেটা হচ্ছে নিউমোনিয়া, যেটার জন্য আপনারা এখন ভ্যাকসিন দিতে বলেন। তো এই নিউমোনিয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা শুনি যে বয়স্ক মানুষদেরও হচ্ছে, কম বয়সীদের মধ্যেও হয়, এবং একটা কথা শুনে থাকি যে চেস্ট ইনফেকশন হয়েছে। এটা কি ব্যাকটেরিয়াল জ্বর না ভাইরাস জ্বর? নিউমোনিয়া মানে হচ্ছে লাংসের ইনফেকশন, তো আপনি চেস্ট ইনফেকশন যেটা বললেন সেরকমই আর কি। আর নিউমোনিয়া মোস্টলি যেটা হয় ব্যাকটেরিয়াল কারণে হয়, বেশিরভাগটাই ব্যাকটেরিয়াল কারণে দেখতে পাই। ভাইরাল কারণেও কিন্তু নিউমোনিয়া হয়, কোভিড যেটা হয়েছিল পিওরলি ভাইরাল কারণে। তাছাড়া যাদের ধরুন ইমিউনিটি কম, যাদেরকে হচ্ছে কোন ধরুন কোনো ক্যান্সার কেমোথেরাপি ওষুধ নিতে হচ্ছে, বা ওভারঅল কিছু একটা কারণে ইমিউনিটি কম, বা তাদের লাংস খারাপ আছে, কিছু লাংসের কিছু অসুখ আছে যার কারণে লাংস খারাপ, সেখানে কিন্তু ভাইরাল নিউমোনিয়া হয়। সিএমবি কিছু একটা ভাইরাস আছে, সেই একটা ভাইরাস দিয়ে নিউমোনিয়া হয়। তাছাড়া আরো জীবাণু আছে, ফাঙ্গাস আছে, ফাঙ্গাস দিয়েও নিউমোনিয়া হয়। তো সেটা মোস্টলি যাদের হচ্ছে আপনার ইমিউনিটিটা কম। স্যার আমরা তো জ্বরের এতগুলো বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জ্বরের রেড ফ্ল্যাগ সিমটমস যেগুলো, সেগুলো কোনগুলো, যেগুলো হলে আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার? রেড ফ্ল্যাগ সিমটমস মানে সবার আগে হচ্ছে বাড়িতে যখন দেখছেন যে যে রুগী আছেন উনি ঠিক করে কথা বলছেন না, সেন্স হারাচ্ছেন, ঠিক আছে,
এখন সবার কাছেই প্রেসারে মেশিন মোটামুটি থাকে বাড়িতে, প্রেসারটা যদি ফল করছে বুঝতে পারছেন, আঙুলে স্যাচুরেশন চেক করা যায়, স্যাচুরেশন দেখে মনে হচ্ছে স্যাচুরেশন ফল করছে, নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সিমটমস আর কি। বা কোথাও থেকে কোনো ব্লিডিং হচ্ছে, অনেক সময় কিছু কিছু জ্বরে ব্লিডিং হয় আর কি, সেটা হতে পারে। তো এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ, মানে যখন এই জিনিসগুলো বাড়িতে একদমই ম্যানেজ করা যাবে না, হাসপাতালে আসতেই হবে। আর হচ্ছে জ্বর আপনার 104-এর ওপর উঠে যাচ্ছে, তখন কি পেশেন্ট সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু জ্বরটা যেহেতু 104-এর উপর উঠে যাচ্ছে, তখন বেটার হচ্ছে ডক্টরকে অবশ্যই দেখানো এবং প্রেফারেবলি হয়তো হসপিটালেও আনতে হবে আর কি। আর অ্যাড অন সিমটম যদি কিছু থাকে, প্রচন্ড জয়েন্ট পেন, খুব ডায়রিয়া হচ্ছে, ম্যানেজ করা যাচ্ছে না, সেইগুলো হলে তখন ডেফিনেটলি। স্যার আরেকটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক নিয়ে আরেকবার আসবো। আপনারা সবসময় বলেন যে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক আমরা যেন না কিনি, আমরা জ্বর হলে ম্যাক্সিমাম প্যারাসিটামল খেতে পারি, খুব বেশি হলে তারপর ডাক্তারবাবুর কাছে যাব। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই যে আপনারা অ্যান্টিবায়োটিক খেতে বারণ করেন, এটা কি এই জন্য যে কোন ধরনের জ্বর সেটা আমরা বুঝতে পারছি না, এবং ডোজ, এই দুটো কারণে কি বারণ করেন? প্রথম তো কোন ধরনের জ্বর, বিকজ ভাইরাসে যদি আপনি অ্যান্টিবায়োটিক খান তো ভাইরাসের উপর তো কোনো কাজ করবে না, কিন্তু শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সে তো নর্মালি থাকে, তারা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকের থেকে এক্সপোজড হয়ে গেল। তো ওই জন্য কি হবে, যদি ব্যাকটেরিয়াগুলো সব মরে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যা হয় সবগুলো মরে না। তো কি হয়, যে ব্যাকটেরিয়াটা ধরুন এক্সপোজড হলো, সে মরলো না, সে কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে গেল আর কি, বেসিক্যালি সে পরে ও নিজে ইনফেকশন করতে পারে। ফার্স্টলি এটা। সেকেন্ডলি হচ্ছে ডোজটা, ঠিক ডোজটা নিতে হবে, ঠিক ডিউরেশনটা নিতে হবে। যদি এটাতে গন্ডগোল হয় তাহলে হচ্ছে আগেন ঠিক ট্রিটমেন্টটা হলো না, তখন কি যে ব্যাকটেরিয়াটা আছে সে এক তো ঠিক ট্রিটমেন্ট পেলো না, বাট ও ওই অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। নর্মালি কি সুগার প্রেশার হলে আপনি যদি ওষুধ কম খান আপনার কন্ট্রোলটা কম হবে, প্রেশারটাও তো কম কমছে, সুগারটা কম নামছে, কিন্তু ওই ওষুধটা যদি ডোজটা আবার ঠিক করে দেয় তখন কিন্তু কাজ করবে, তখন এমন না যে কাজ করবে না। কিন্তু অ্যান্টিবায়োটিক এমন জিনিস সেটা কিন্তু আমাদের বডিতে কাজ করে না, ও কাজটা করে হচ্ছে ওই ব্যাকটেরিয়াটার উপরে, আর ব্যাকটেরিয়া স্ট্রং হয়ে যাচ্ছে ওখানে। প্লাস অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টস থাকে কিছু আর কি, সেইগুলো শুধু শুধু এক্সপোজ হচ্ছে পেশেন্ট আর কি সাইড এফেক্টস থেকে। একদম। স্যার তাহলে যেটা দরকার, যে জ্বর হলে আমরা কতদিন পর্যন্ত বাড়িতে থাকবো, কখন ডাক্তারবাবুর কাছে যাব এবং টেস্ট করাবো? যদি রেড ফ্ল্যাগ সিমটমস ডে 1-এ থাকে তাহলে একদম ডে 1-ই যেতে হবে। অলরেডি সেন্স যাচ্ছে, বুঝতে পারছেন জ্বর একদম 104-105 উঠে যাচ্ছে আর কি, তখন ডেফিনেটলি যেতে হবে। যদি জ্বরটা মোটামুটি 101-এর দিকে থাকে তাহলে আপনি 2-3 দিন ওয়েট করতে পারেন, প্যারাসিটামল খেয়ে একটু রেস্ট নিয়ে জল টল বেশি করে খেয়ে তখন ওয়েট করা যেতে পারে। যদি দেখছেন 2-3 দিনের পেরিয়ে যাচ্ছে না, জ্বরটা নামছে না, বেড়ে যাচ্ছে, অ্যাড অন সিমটমস কিছু কিছু হচ্ছে আর কি, তখন ডেফিনেটলি ডক্টর দেখাতে হবে। সবশেষে যেটা দরকার, যে আমরা কেউ অসুখ বিসুখ চাই না, কিন্তু অসুখ বিসুখ যাতে না হয় তার জন্য আমরা প্রতিরোধ কিভাবে গড়ে তুলবো, বিশেষত জ্বরের বিপক্ষে? তো জ্বরের যে কারণগুলো বললাম, যে যদি ধরুন আপার রেসপিরেটরি ইনফেকশন, সেটা ছড়ায় কিভাবে, কেউ কাশছে হাঁচছে সেখান থেকে আসছে। তো সেই প্রিভেনশনটা হচ্ছে যে আমাদের মাস্ক পরতে হবে ফার্স্ট অফ অল, যার হচ্ছে তাকে তো আগে পড়তে হবে, ঠিক আছে, সে কোনো কারণে তো মাস্ক পরতে পারলো না, হাঁচি হচ্ছে, তখন হাঁচার একটা এটিকেট আছে, হাঁচার বা কাশার আর কি, সেটা সবাই হয়তো জানে না, জাস্ট বলে দিচ্ছি আমি। নর্মালি এরম করে হাঁচবেন না, বাস হাতের মধ্যে লেগে যাচ্ছে, এরম করে কাশবেন না, ঠিক আছে। যদি টিস্যু থাকে, বইতে লেখা আছে টিস্যু দিয়ে কাশতে, টিস্যু কারো কাছে থাকে না, নিয়ম হচ্ছে নিজের স্লিভে এরম করে হাসতে বা এরম করে, তাহলে কি জিনিসটা এখানের মধ্যে থেকে যাচ্ছে, কারোর কন্ট্যাক্টে আসছে না, এবং এটা খুব এফেক্টিভ আর কি। আমাদের হাসপাতালে এটা নিয়মই, যদি হাঁচি কাশি পায় টিস্যু পাওয়া সম্ভব না, তো এরম করে একটা স্লিভে হাসতে বা কাশতে আর মাস্ক পরতে, যার শরীর খারাপ সে মাস্ক পরবে। আমাদের শরীর খারাপ নয়, বাট এখন এই সিজনটা চলছে, যদি কেউ বাইরে বেরোয় নর্মাল সার্জিক্যাল মাস্ক পরতে পারে, কোনো অসুবিধা নেই। এটা একটা হলো। তাছাড়া ধরুন ইমিউনিটিটাকে বিল্ড আপ রাখা, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে সময় সময় খাওয়া দাওয়া করা, টাইমটা মেনটেন করা। খাওয়া দাওয়া আমরা মোটামুটি সবাই করি, টাইম মেনটেন করা, সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব করা। তো আমাদের একটা হ্যাবিট থাকে যে আমরা প্রচুর কাজ করছি, কাজ করতে করতে খেতে খেতে বিকেল 4টে বেজে গেল, সেটা প্রাউডলি বলার দরকার নেই, অনেকে বলে সেটা। তো সেইটাকে টাইমটা মেনটেন করা, নিজের শরীর নিজের হেলথ নিজের সামনে নিজের কাছে, আর একটু এক্সারসাইজ করা, হাঁটাচলা করা, এগুলো ইম্পর্টেন্ট আর কি, সেগুলো রাখা। আর ভ্যাকসিনস, যারা বয়স্ক আছেন আর কি, তাদের জন্য অনেক রকম ভ্যাকসিনস অ্যাভেলেবেল আছে। ছোটবেলায় যা ভ্যাকসিন পেয়েছিলেন সে এমনিটাই হচ্ছে আস্তে আস্তে চলে যায়, এবং যারা বয়স্করা আছেন তারা কিন্তু ছোটবেলায় ভ্যাকসিন পাননি, এখনকার কচিকাচারা পাচ্ছে আর কি, তাদের জন্য ভ্যাকসিনস আছে, যাদের ভ্যাকসিনস যদি ওনার নেওয়া হয় তাহলে এই ইনফেকশনগুলো থেকে অনেকটাই রেসপেক্ট পাওয়া যায় আর কি। এই সময়টা তো জ্বর সর্দি কাশি হওয়ার একটা আদর্শ সময়, কারণ আমরা জানি শীত চলে যাচ্ছে, গরম আসছে, এই সময় আমরা কিভাবে নিজেদের প্রিকশন নেব?
ওই যেগুলো বললাম এগুলো মেনটেন করা, আর টেম্পারেচার ফ্লাকচুয়েশন যেটা হচ্ছে সেটা যতটা সম্ভব মানে তার মধ্যে দিয়ে যেতে হবে। এবার ভোরবেলা ঠান্ডা, রাত্রেবেলা ঠান্ডা, তো এই টাইমটা একটু নিজেকে ঢাকাঢুকি দিয়ে রাখা। দিনের বেলা রোদ আসছে ঠিক আছে, ওই সময়টা কোনো অসুবিধা নেই। আর আরেকটা যেটা হচ্ছে, হ্যাঁ আরেকটা হচ্ছে ফল, সিজনাল ফল যেটা হয় সেটা খেতে বলা হয়। তো খাবার দাবার যা খাচ্ছেন টাইমে, তার সঙ্গে যে কোনো একটা ফল আর কি দিনে খেলে একটু ইমিউনিটি বুস্ট আপ হয় আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আমরা জ্বর নিয়ে অনেক কিছু জানতে পারলাম। একদিকে যেমন জ্বর হলে কি করব, জ্বর কখন চিন্তার কারণ, এবং কোন ধরনের জ্বর কোন রোগের উপসর্গ সেটাও যেমন জানতে পারলাম, তেমনি কোন পরিস্থিতিতে জ্বর হলে আমরা চিকিৎসকের কাছে যাব, আরো বেশি সতর্ক হব, সচেতন হব, সেগুলো কিন্তু স্যার আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো আজকে আমরা মণিপাল হসপিটাল ঢাকুরিয়া এসেছিলাম এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সায়ন চক্রবর্তী। তিনি আমাদের এই জ্বর সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে সচেতন করলেন, তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই এই বিষয়ে অবহিত হলেন, জানতে পারলেন, যেরকম আমিও জানতে পারলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখুন যে আপনার যখন যদি এরকম ধরনের জ্বর হয়েছিল যেগুলো চিন্তার কারণ ছিল, আপনি তখন কিভাবে সামলেছেন, বা এখন যদি আপনি কেউ জ্বরে ভুগছেন আপনার কি সমস্যা হচ্ছে, যে সমস্যাটা আপনি নিজে হয়তো হ্যান্ডেল করতে পারছেন না, হয়তো আপনারা ডাক্তারের কাছে যেতে পারছেন না, দূরে আছেন, অনেক রকম পরিস্থিতি বা অনেক সমস্যা থাকলে আপনারা আমাদের জানাতে পারেন। আমরা ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।